তার আচার আচরণ ছিল অত্যন্ত মার্জিত, দেখতেও সুদর্শন। দেখে বোঝার উপায় নেই এমন সুদর্শন চেহারার নিচে আছে অন্ধকার। তার নাম ছিল থিওডোর রবার্ট বান্ডি। 1946 সালের 24শে নভেম্বর ভার্জিনিয়ার বার্টনে জন্মগ্রহণ করেছিলেন, যাকে আমরা বিশ্বব্যাপী কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডি নামে চিনি। বিশ্বব্যাপী কুখ্যাত এই সিরিয়াল কিলার কমপক্ষে 30টি হত্যার স্বীকারোক্তি দিয়েছিলেন, যদিও প্রকৃত সংখ্যা 100-এরও বেশি হতে পারে বলে অনুমান করা হয়। বান্ডির জন্মের পরপরই পারিবারিক অস্থিরতার মুখোমুখি হন। বান্ডির জীবনের শুরুতেই ছিল অস্থিরতা। তিনি অবৈধ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তার মা এলেনোর লুইস কাউয়েল তখন অবিবাহিত। সমাজের ভয়ে তাকে তার দাদা দাদির কাছে বড় করা হয়, যেখানে তাকে বলা হতো যে তার মা আসলে তার বড় বোন। এই মিথ্যা পরিচয় তাকে গভীরভাবে আঘাত করে। শিশুকাল থেকেই তিনি একটি ডুয়াল পার্সোনালিটি প্রদর্শন করতেন, কখনো বন্ধুত্বপূর্ণ, আকর্ষণীয় এবং সহমর্মী, আবার হঠাৎ রুক্ষ এবং খিটখিটে আচরণ। তার পরিবার ছিল অত্যন্ত অ্যাবিউসিভ এবং তাকে মানসিক নির্যাতন করা হতো। তার প্রতিটি আচরণ নিয়ন্ত্রণের চেষ্টা করত তার মা আর তার দাদি, যা তাকে তীব্রভাবে প্রভাবিত করে। বিশেষ করে নারীদের নিয়ন্ত্রণ করার একটি প্রবণতা তার মাঝে তৈরি হয়। শৈশবে বান্ডি নারীর প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাতো। অনেক মনস্তাত্ত্বিক বিশ্লেষক মনে করেন যুবক বান্ডির কাছে নারীদের প্রতি আগ্রহ এবং তাদেরকে নিয়ন্ত্রণ করার প্রবণতা তার পরবর্তী হত্যাকাণ্ডের প্রাথমিক ভিত্তি তৈরি করেছিল। বান্ডির কিশোর বয়সেই দেখা যায় তিনি প্রাণী নির্যাতন, ছোটখাটো চুরি এবং নারীদের নিয়ন্ত্রণের প্রতি আগ্রহ দেখাতেন। এই আচরণগুলো এখন মনস্তাত্ত্বিকভাবে সিরিয়াল কিলারদের প্রাথমিক আচরণ হিসেবে চিহ্নিত করা হয়। শিশু এবং কিশোর বয়সে যে ধরনের বৈষম্য, অবহেলা এবং নিপীড়ন ঘটে তা প্রায়শই ভবিষ্যতের হিংসাত্মক প্রবণতার বীজ বপন করে। টেড বান্ডির হত্যাকাণ্ড 1974 সালের জানুয়ারি থেকে শুরু হয়ে 1978 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিস্তৃত ছিল, যখন তিনি আমেরিকার পশ্চিমাঞ্চল থেকে ফ্লোরিডা পর্যন্ত কমপক্ষে 30 জন তরুণীকে হত্যা করেন। যদিও তিনি নিজে স্বীকার করেছিলেন যে সংখ্যাটি আরও বেশি হতে পারে। তার শিকার ছিল মূলত কলেজ পড়ুয়া, দীর্ঘ কালো চুলের মধ্যবিত্ত পরিবারের মেয়েরা, যাদের চেহারা তার প্রাক্তন প্রেমিকা স্টেফানি ব্রুকসের সঙ্গে মিলে যেত। বান্ডি তার অসাধারণ সুদর্শন চেহারা, মার্জিত কথাবার্তা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তিনি প্রায়শই এক হাতে প্লাস্টার বা স্লিং পরে ভুয়া আহত অবস্থা দেখিয়ে রাস্তায়, ক্যাম্পাসে বা পার্কিং লটে একাকী মেয়েদের কাছে সাহায্য চাইতেন। যেমন তিনি বলতেন, আমার বইগুলো গাড়িতে তুলে দিতে পারবেন? বিশ্বাস অর্জনের পর তিনি ভিকটিমকে তার ভক্স ওয়াগন বিটল গাড়িতে তুলে নিতেন, যেখানে পিছনের সিট সরিয়ে ফেলা থাকতো যাতে শিকার লাফিয়ে পালাতে না পারে। গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে তিনি হাতকড়া বা ক্রাউবার দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলতেন। তারপর নির্জন জঙ্গল বা পরিত্যক্ত জায়গায় নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ করতেন, তারপর শ্বাস রোধে বা মাথায় আঘাত করে হত্যা করতেন। অনেক ক্ষেত্রে মৃতদেহের সঙ্গে পুনরায় যৌনকর্ম বা নেক্রোফিলিয়া করতেন, আছড়ে দিতেন, মেকআপ করতেন এবং কয়েকদিন পর্যন্ত ফিরে এসে আবার ভোগ করতেন তাকে। মৃতদেহ কেটে টুকরো করে ছড়িয়ে দিতেন বা মাথা কেটে বাড়িতে নিয়ে রাখতেন ট্রফি হিসেবে। 1974 সালে ওয়াশিংটনে একই রাতে একাধিক মেয়েকে অপহরণ। 1978 সালে ফ্লোরিডায় চি ওমেগা সেরোরিটি হাউসে রাতের অন্ধকারে ঢুকে দুজনকে হত্যা এবং 12 বছরের কিম্বারলি লিচকে স্কুল থেকে অপহরণ। এইসব ঘটনা তার নির্মমতা ও পরিকল্পনার চূড়ান্ত উদাহরণ। এই কৌশলের মাধ্যমে তিনি শুধু হত্যাই করেননি, ভিকটিমের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এক অন্ধকারময় আনন্দ লাভ করতেন, যা তাকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারে পরিণত করেছে। টেডি বান্ডি প্রথমবার ধরা পড়েন 1975 সালের 16 আগস্ট ইউটার গ্র্যান্ড কাউন্টিতে।
যখন পুলিশ সার্জেন্ট বব হেয়ার্ড রাতের বেলা তার ভক্সওয়াগেন বিটল গাড়িটিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে থামানোর চেষ্টা করেন, বান্ডি পালানোর চেষ্টা করলেও গাড়ি থামিয়ে দিলে তল্লাশিতে পাওয়া যায় হাতকড়া, আইস পিক, ক্রাউবার, প্যান্টিহোস, দড়ি ও মাস্ক, যা তার ভিকটিমদের অপহরণের সরঞ্জাম ছিল। এরপর ক্যারল ডারঅ্যান্স নামে এক ভিকটিম, যিনি পালিয়ে এসেছিলেন, তিনি বান্ডিকে শনাক্ত করেন এবং 1976 সালে তাকে অপহরণের চেষ্টার জন্য 15 বছরের জেল দেয়া হয়। কিন্তু 1977 সালের জুন মাসে কলোরাডোর আদালতে হাজিরার সময় তিনি জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যান এবং 6 দিন পর আবার ধরা পড়েন। তবে সে বছরের ডিসেম্বরে তিনি দ্বিতীয়বার পালিয়ে ফ্লোরিডায় পৌঁছে আরও হত্যাকাণ্ড চালান। অবশেষে 1978 সালের 15 ফেব্রুয়ারি পেনসাকোলায় পুলিশ অফিসার ডেভিড লি একটি চুরি করা গাড়ি থামান। চালক ভুয়া পরিচয় দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। সেই গাড়িতে পাওয়া যায় 21টি ভুয়া আইডি, ক্রেডিট কার্ড ও হত্যাকাণ্ডের প্রমাণ। পরে ডেন্টাল রেকর্ড ও ভিকটিমদের শনাক্তকরণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হলে ফ্লোরিডায় তাকে গ্রেপ্তার করা হয়, যা তার অপরাধী জীবনের চূড়ান্ত অবসান ঘটায়। টেডি বান্ডির বিচার শুরু হয় 1979 সালের জুন মাসে ফ্লোরিডার মিয়ামিতে চি ওমেগা সরোরিটি হত্যাকাণ্ডের জন্য, যেখানে তিনি নিজেই নিজের আইনজীবী হিসেবে দাঁড়ান এবং টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই বিচারে তার আকর্ষণীয় ব্যক্তিত্ব ও আইনি জ্ঞান সবাইকে তাক লাগিয়ে দেয়। কিন্তু প্রমাণের ভারে, যেমন লিসা লেডির শরীরে তার দাঁতের ছাপ, ফাইবার মিল, প্রত্যক্ষদর্শী ও নিজের গাড়ির ভেতরের রক্তের দাগ তার অপরাধের প্রমাণ হিসেবে থেকে যায়। তিনি দোষী সাব্যস্ত হন এবং 1979 সালের 31 জুলাই প্রথম মৃত্যুদণ্ড পান। এরপর 1980 সালের ফেব্রুয়ারিতে কিম্বারলি লিচ হত্যাকাণ্ডের বিচারে আবার দোষী সাব্যস্ত হন, দ্বিতীয় ও তৃতীয় মৃত্যুদণ্ড লাভ করেন, যদিও তিনি বারবার আপিল করেন এবং মৃত্যুর আগে আরও হত্যার স্বীকারোক্তি দিয়ে সময় কেনার চেষ্টা করেন। অবশেষে সব আপিল খারিজ হলে 1989 সালের 24 জানুয়ারি সকাল 7টায় ফ্লোরিডা স্টেট প্রিজনে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, আর সাথে সাথেই বাইরে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ে। আর এভাবেই শেষ হয় তার অপরাধ জীবন। তবে তার অপরাধের নৃশংসতার দরুন হলিউডে বেশ কিছু চলচ্চিত্র হয়েছে তাকে নিয়ে, যা তাকে অমর করে দিয়েছে।